যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ। জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না, মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না। সেখানে নতুনভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল। তবে কি নামে আমরা ডাকবো বা কি নামে দলটা আসবে সেটা জানি না, কিন্তু জরিপ চলে আসছে। এই মুহূর্তে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এর পাশাপাশি সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল তৈরির জন্য সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন কমিটি তৈরি করেছেন। গেল 3 থেকে 4 মাস ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে, অনেক দূরে গিয়ে গেছে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সার্জিস পঞ্চগড়ে 2000 কম্বল পাঠিয়েছে। তো কেউ কেউ প্রশ্ন করেছে, আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত, সে 2000 কম্বল পাঠাইলো, টাকা পাইলো কই? দেখেন বিষয়টা ওইখানে না। সার্জিসের যে অবস্থান, তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায়, তো সার্জিসটার সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলা সেখানে পাঠাই দেয় বা কম্বল পাঠাই দেয়, অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসে। নালে কি আর গণমাধ্যমে নিউজ হয়েছে যে সার্জিস পঞ্চগড়ে 2000 কম্বল দিচ্ছেন, বৈষম্য বিরোধী না? আচ্ছা, এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কি ভাবছে? আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাতরা। জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না, তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল করে সামনে নিয়েই আসে, নির্বাচনে আসে, কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন? এই মুহূর্তে 40% মানুষ ভোট দিবে। এক চাঞ্চল্যকর জরিপ দেখছি। দর্শক, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের 40% মানুষ এই দলকে ভোট দিবেন। এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো। ডক্টর তাসনিম জারা, তিনি কিন্তু এই নাগরিক কমিটিতে এসে মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন। তো এরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু তাদের আছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGD, পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। তো প্রশ্ন হচ্ছে, এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিছে? এটা একটা ছোট অংশের উপর জরিপটা করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর 4158 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। তাদের মনে 53% হচ্ছে আপনার পুরুষ, 47% নারী। আঞ্চলিক হিসাব অনুযায়ী 51% গ্রামে এবং 49% মানুষ শহরে বসবাস করে। এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে 40% মানুষ ভোট দিবেন, কিন্তু দেবেন না হচ্ছে 44%। বাকি 16% মানুষ এই নিয়ে কোনো মন্তব্য করে নাই। গেল 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল। এতে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচন, চলমান সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে। বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে কিন্তু তারা কমিটি গঠন করছে। এখন একটা টিম হিসাবে তারা কিন্তু চলে আসছে। সো যত টিম হবে তত ভোট বাড়বে। কেন? ওই টিম মেম্বারদের পরিবার আছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে। তো যদি এটাই হইতে থাকে আগামী 2 বছর পরে তরুণদের নেতৃত্ব, তাহলে কি চলে আসবে নাকি? মানে 2 বছর যদি তারা এইভাবে আগায়, তারা যেভাবে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, একটা তো সঠিক, তারা তো বারবার বলে যে এক ক্ষমতা থেকে আরেক ক্ষমতা, চাঁদাবাজি, গুন্ডামি এগুলা চলবে না, মানে 2 নাম্বারই চলবে না। এখন এটা যদি এস্টাবলিশ করে দেখাইতে পারে তারা 1-1.5 বছরের মধ্যে, তাহলে পরিস্থিতি কিন্তু আসলে এই 40-60 হয়ে যেতে পারে। আমরা হিন্দি সিনেমা যারা দেখি নিয়মিত, সেখানে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সিনেমা দেখে আমাদের যেই ধারণা হতো, অথবা বিক্রম, রাঠোর সিং এরকম কঠিন কঠিন নাম থাকতো, তারপর দেখতাম বন্দে মাতরম শব্দ বলে বলে তারা বর্ডারে জীবন দিত, অথবা সেনাবাহিনীর চৌকস ভূমিকা সম্পর্কেও হিন্দি সিনেমা দেখে একটা আইডিয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বিষয়টা আমার কাছে টোটালি ভিন্ন রকম মনে হলো। মানে সিনেমাতে যা দেখায় নায়কের ভূমিকায়, বাস্তবে কি মানে ভারতের সেনাবাহিনীকে আসলে ভয় পায়? যদি ভয় না পায়, বাংলাদেশের সাথে অন্তত সীমান্তে তাদের এই যে নতুন কর্মসূচি, সেটা আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট ভয় ছাড়ার কিছু না। পাকিস্তানের সাথে হতে পারে, কারণ
পাকিস্তান একটা বড় রাষ্ট্র, পাশাপাশি পারমাণবিক শক্তিধর, ইভেন ভারতের মধ্যে বেশ কিছু যেই ঘটনাগুলো ঘটেছে সেখানে পাকিস্তানের হাত ছিল, এটা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতন বাংলাদেশের সীমান্তে অযথা কিছু পয়সা খরচ করা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আর মাঝখানে ভারতের গণমাধ্যমগুলো বলছিল যে বাংলাদেশ সীমান্তে তারা 35,000 সেনা পাঠিয়েছে, এটাও কিন্তু সত্য এখন মনে হচ্ছে। তার মানে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারতের সেনারা। কিন্তু কেন? আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ উৎকণ্ঠা কোন লেভেলে গেছে দেখেন। গেল কয়েকদিন আগে একটা নিউজ আসছিল, এটা ভারতের মিডিয়ায় কিন্তু নিউজ দেয়, এরা নিজেদের দেশের নিউজই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে, যে তুরস্কের তৈরি বাইরাক্তার 2 নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বাংলাদেশ কিনেছে। তো এটা দিয়ে কী করা হবে? এটা দিয়ে ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে নজরদারি করা হবে, চাইলে তাৎক্ষণিক কোনো অভিযান অথবা ছোটোখাটো হামলাও চালাতে পারবে। তো বিশেষ করে গোয়েন্দা নজরদারির কাজে এই বাইরাক্টার 2 ড্রোনটা বাংলাদেশ ব্যবহার করবে না। ভারতের গণমাধ্যমগুলো বলছিল যেটা সীমান্তে পাঠাই দেওয়া হয়েছে, যদিও পরবর্তী সময় আমাদের প্রেস উইং থেকে বলা হয়েছে বিষয়টা গুজব, বাংলাদেশ কোনো ধরনের ড্রোন কিন্তু সীমান্তে পাঠায়নি। এখন আপনার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক তথ্য বলছে, মানে ভারত সম্পর্কে, যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে পাকিস্তানের এই গণমাধ্যমটি বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেল 8ই ডিসেম্বর এক নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরের 60তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় কি ভূমিকা হবে সেটা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তুলে ধরেছেন। অমিত শাহ বলছেন, বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। মানে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত এরিয়াগুলো আছে সেখানে নানান কিছু করবে ভারতের সরকার। অমিত শাহ বলছিল যে ড্রোন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত এন্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। লেজার সজ্জিত এন্টি ড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহজনক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানেও বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী মানে সংবেদনশীল এরিয়াগুলো আছে সেখানেও এই এন্টি ড্রোন ইউনিট তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। তো বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিএসএফের ওই অনুষ্ঠানে অমিত শাহ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও তিনি আলোচনা করেছেন এবং সেটাকে আরও কয়েক ধাপ উন্নতি করার চেষ্টা করছেন। মানে তারা এটা কেন করছে? এন্টি ড্রোন ইউনিট এটা হচ্ছে কি, ধরেন ভারতের সীমানার মধ্যে যদি পাকিস্তানের বা বাংলাদেশের, তো আমরা এখন বাংলাদেশ নিয়ে কথা বলছি, যদি কোনো ড্রোন যায় নজরদারি করার জন্য তাহলে ওইটা তাৎক্ষণিকভাবে ওই ড্রোনকে শনাক্ত করে ওইখানেই উড়িয়ে দেবে। লাইক ইসরায়েলের যেমন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে না, তো এটা এক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ডিফারেন্ট ওয়েতে। যেমন ইসরায়েলের মধ্যে যদি আমাদের ফিলিস্তিন অথবা অন্য কোনো দেশ অভিযান চালায় তখন ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো তাৎক্ষণিক আকাশের মধ্যে ওইটাকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। তো ভারত ঠিক সেম স্টাইলে আপনার ইসরায়েলি স্টাইলেই বাংলাদেশ সীমান্তে পাকিস্তানটা ওটা হইতে পারে জরুরি, বাট বাংলাদেশে কি আসলে এরকম কিছু হয়েছে যে আমরা ড্রোন পাঠাই দিচ্ছি? এটা আমাদের সরকার ক্লিয়ার করছে না, কিন্তু ভারত হালকা নিচ্ছে না। এটা একটা কারণ হইতে পারে যে পাকিস্তান থেকে ট্রাকে করে নাকি যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজ কাটা নাকি পাওয়া যেতে পারে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ পেঁয়াজ করলে বের হতে পারে গ্রেনেড। হ্যাঁ, খেয়াল আছে তো, ময়ূর পখম নাকি পখা, সেই পখা কিন্তু এরকম বকর কথাবার্তা বলে। সম্ভবত তার নিউজ ভারতের সেনাবাহিনী সিরিয়াসলি নিছে, যার কারণে তারা ভাবতেছে আসলে আমরা ড্রোন পাঠাই দিচ্ছি। হঠাৎ করে ভারতের ভয়ের কারণটাকে আমি নিজেই বুঝলাম না। আমরা মোটামুটি বাংলাদেশের মানুষ যারা আছে ভারতের সব কিছু বয়কট করলেও একটা জিনিস কিন্তু বয়কট করি না, এটা হচ্ছে সিনেমা। এটা কিন্তু বাস্তবতা। আপনি দেখেন পুষ্পা 2 সিনেমা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে কি পরিমাণ আগ্রহ। সিনেমা আসলে সবাই দেখে। তো যাই হোক, আজকের দিনের ব্রেকিং নিউজ হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে
পুষ্পা 2 এর যিনি আছেন জোকাঙ্গানা সালা, পুষ্পা খ্যাত আল্লু অর্জুন তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপরেই জনগণের মধ্যে বা জনমনে একটা প্রশ্ন যে আসলে কেন আল্লু অর্জুন গ্রেপ্তার হলেন। সিনেমা করেন তিনি নায়ক, কিন্তু তাকে কেন গ্রেপ্তার হতে হলো? তার অন্য কোনো সমস্যার কারণে গ্রেপ্তার হতে হয়েছে? না, এই সিনেমাটার কারণেই তাকে গ্রেপ্তার হতে হয়েছে। তবে আল্লু অর্জুন অনেকটা উদার মনের মানুষ, এটা কিন্তু প্রমাণিত। আমাদের বাংলাদেশে হইলে আমার মনে হয় যে আমাদের নায়কদের এই ধরনের ভূমিকা থাকতো, জাতীয় দুর্যোগও তাদের ভূমিকা পায় না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ার শোতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়, আর সেই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজন নারী নিহত হয়েছিলেন এবং তার 13 বছর বয়সী সন্তান আহত হয়েছিল। সেই ঘটনায় আমরা একটা মামলা দায়ের করা হয়েছিল। সেখানে সিনেমার যিনি হল মালিক আছেন, নায়ক আল্লু অর্জুন আছেন, অনেকের বিরুদ্ধেই মামলাটা হয়েছিল। আর সেই মামলার জের ধরে আজকে তাকে পুলিশের মানে জনগণের উপস্থিতিতে এবং কি পরিবারের লোকজনের উপস্থিতিতে তাকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন মেইন ঝামেলাটা কোথায় পাকাইছে যে কেন তিনি এই নারী মারা গেলেন, তিনি কি নারীরে মারছেন? না, পেস্টা লাগছে গত 4ই ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের ওই সিনেমার প্রিমিয়ারে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল সন্ধ্যা মানে যখন শুরু হয়েছে ঠিক তখন থেকে। তো এমন ভিড় ছিল, স্বাভাবিক, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্রেজিনেস আছে, সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। তো ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে উঠেছিল যখন ওই থিয়েটারের সামনে আল্লু অর্জুন নিজে উপস্থিত হয়েছিলেন। আর ঘটনা কি বুঝতেই পারছেন, তাকে দেখার জন্য জনগণের যে স্রোত হঠাৎ করেই একটা মানে মোড় নিল। সেই ঢেউয়ের মাঝখানে আপনার 35 বছর বয়সী নারী রেবতী নামক একজন নারী, তিনি আপনার পদদলিত হয়ে মারা যান। আর তার সাথে থাকা 13 বছরের ছেলেটিরও আপনার অবস্থা খুবই আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। এই ঘটনায় আল্লু অর্জুন তার ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ইভেন আল্লু অর্জুন রেবতীর পরিবারকে 25 লক্ষ রুপি আর্থিক সাহায্য দেবে বলেও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রেবতীর মৃত্যুর 8 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমাদের মানে এই নায়ককে নিয়ে ভারতের পুলিশ কি বলছে? হায়দ্রাবাদের পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব তিনি বলছিলেন যে নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে, পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হয়েছে। তো ওই মুহূর্তে আরও মামলার আসামি এখানে অনেকে আছেন, শুধুমাত্র আল্লু অর্জুন না। সেই সিনেমার আমরা যদি দেখি এই মামলাতে আরও কারা কারা আছে, অলরেডি আমরা যদি দেখি আপনার হায়দ্রাবাদের চিক্কাতপল্লী থানা পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশে হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাকে কি আসলে কারাগারে পাঠানো হবে কিনা, এটা সম্ভবত হবে না। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইন মেনে করা পদক্ষেপ নেওয়া হবে, তারই অংশ হিসাবে তাকে আসলে এখানে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, তিনি তো আর খুব বেশিক্ষণ থাকবেন না, হয়তো ঘন্টা 2-4 ঘন্টা পরেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, কারণ এই ঘটনায় সরাসরি তার কোনো ভূমিকা নাই। বাট যেহেতু তার সিনেমা, তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, তাকে দেখতে গিয়ে এই ঘটনা, সেই জায়গা থেকে হয়তো তাকে গ্রেপ্তার করছে। তবে ভারতে মাঝে মাঝে আইনের প্রয়োগটা খুব সুন্দর হয়। যাই হোক, ভালো থাকুন, বেস্ট অফ লাক আল্লু অর্জুনের জন্য।